দীর্ঘদিন ধরে ইলেকট্রিক গাড়ির বাজার মানেই ছিল টেসলা, গতি, স্টাইল এবং সেলফ ড্রাইভের স্বপ্ন। টেসলার উদ্ভাবন নিঃসন্দেহে ইভি বিপ্লবের সূচনা করেছিল, কিন্তু গত কয়েক বছরে বিশ্বজুড়ে নীরবে এমন একটি শক্তি উত্থান হয়েছে যারা কেবল টেসলাকে বিক্রির দিক থেকে ছাড়িয়েই যায়নি, বরং তাদের গাড়ির মূল কাঠামো এবং উৎপাদন কৌশলকে একেবারে চ্যালেঞ্জ জানিয়েছে। সেই শক্তির নাম BYD বা বিল্ড ইয়োর ড্রিমস। পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারে এখন নেতৃত্ব দিচ্ছে BYD। 2025 সালের প্রথম 3 কোয়ার্টারে জানুয়ারি থেকে সেপ্টেম্বর BYD 1.61 মিলিয়ন বা 16.1 লক্ষ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে। সেখানে টেসলা একই সময়ে সরবরাহ করেছে মাত্র 1.22 মিলিয়ন বা 12.2 লক্ষ ইউনিট। অর্থাৎ বাইডি প্রায় 3,80,000 গাড়ির বিশাল ব্যবধানে আজ বাজারের নতুন সম্রাট। এটি কেবল অধিক গাড়ি বিক্রি করার বিষয় নয়, এই পরিবর্তনটি নির্দেশ করে যে বৈশ্বিক ইভি বাজারের কৌশলগত দিক পরিবর্তন হচ্ছে। উচ্চ প্রযুক্তির পারফরম্যান্সের চেয়ে অধিক উৎপাদন, সাশ্রয়ী মূল্য এবং গাড়ির কাঠামোগত নিরাপত্তার উপর জোর দেওয়া কৌশলটি সাধারণ ক্রেতাদের কাছে দ্রুত গৃহীত হচ্ছে। টেসলা এখনও প্রিমিয়াম মার্কেটে শক্তিশালী হলেও BYD মধ্যবিত্ত এবং এশিয়ার বিশাল বাজারকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। এর ফলে টেসলার শেয়ারের মূল্য বৃদ্ধির চেয়ে ওয়ারেন বাফেট সমর্থিত BYD এর শেয়ারের মূল্য অনেক বেশি স্থিতিশীলতা দেখিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন দেখাতে শুরু করেছে। কিন্তু কিভাবে ঘটল এই নীরব বিপ্লব? কিভাবে একটি চীনা কোম্পানি, যা বিশ্বের কাছে ছিল তুলনামূলকভাবে অপরিচিত, তারা ইভির বাজারে টেসলার বহু বছরের একছত্র আধিপত্য ভেঙে দিল? এর উত্তর লুকিয়ে আছে 3টি মৌলিক প্রযুক্তিতে, যা আজ টেসলার শক্তিশালী দিকগুলোকে দুর্বল করে দিচ্ছে। টেকনোলজি জগতের এই বিশাল লড়াইয়ের মূল কারণগুলো জানতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়া আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক গাড়ির প্রাণকেন্দ্র হলো তার ব্যাটারি। এই ক্ষেত্রে BYD এবং টেসলা দুটি সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করেছে। এই পার্থক্যটি কেবল রাসায়নিক গঠনে নয়, নকশা এবং চূড়ান্ত নিরাপত্তা দর্শনেও প্রতিফলিত হয়। ইভি গাড়ির ব্যাটারি মূলত দুটি প্রধান রাসায়নিক কাঠামোতে চলে। BYD তার ব্লেড ব্যাটারিতে ব্যবহার করে লিথিয়াম আয়রন ফসফেট বা LFP। LFP ব্যাটারি প্রাকৃতিকভাবেই অনেক স্থিতিশীল, সহজে আগুন ধরে না এবং এর জীবনকাল দীর্ঘ। অন্যদিকে টেসলা উচ্চ পারফরম্যান্সের জন্য ঐতিহ্যগতভাবে নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট বা NMC ব্যাটারি এর ব্যবহার করে, যা এখন উন্নত 4680 সেলে স্থানান্তরিত হচ্ছে। NMC ব্যাটারি উচ্চ শক্তি ঘনত্ব দেয়, যার অর্থ একই ওজনে এটি বেশি রেঞ্জ দিতে পারে। তবে BYDর মূল উদ্ভাবন কেবল রাসায়নিক গঠনে নয়, ব্যাটারির নকশায়। BYD ব্লেড ব্যাটারি প্রিজমেটিক সেলের লম্বা পাতলা কোষ একটি বিন্যাস ব্যবহার করে। তারা কোষগুলোকে আলাদা মডিউলের মধ্যে না রেখে সরাসরি ব্যাটারি প্যাকের মধ্যে সজ্জিত করে। এই কৌশলকে সেল টু প্যাক বা CTP প্রযুক্তি বলা হয়। এই CTP প্রযুক্তির কারণে ব্যাটারি প্যাকের মধ্যে 50% পর্যন্ত জায়গা সাশ্রয় হয়, যার ফলে একই জায়গায় বেশি ব্যাটারি ঢুকানো যায়, যা রেঞ্জ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে টেসলার 4680 সেলসগুলো সিলিন্ডার আকৃতির এবং 46 মিলিমিটার ব্যাস এবং 80 মিলিমিটার উচ্চতার হয়। টেসলার লক্ষ্য হল সর্বোচ্চ শক্তি ঘনত্ব অর্জন করা, প্রায় 241 ওয়াট ঘন্টা প্রতি কিলোগ্রাম। এই কোষে ট্যাবগুলো সরিয়ে ফেলা হয়েছে, যা অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে এবং দ্রুত চার্জিংয়ে সাহায্য করে। ব্লেড ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো এর চরম নিরাপত্তা। BYDর এই ব্যাটারি নেইল পেনিট্রেশন টেস্ট নিরাপদে পাস করেছে। যখন একটি ব্যাটারির প্যাক ফুটো করে দেওয়া হয়, তখন LFP রাসায়নিক গঠনের কারণে এটি তুলনামূলকভাবে কম তাপ উৎপাদন করে এবং অক্সিজেন নির্গত করে না, ফলে আগুন লাগার ঝুঁকি প্রায় থাকেই না বললে চলে। এই নিরাপত্তা কেন্দ্রিক নকশা BYDকে বাজারের জন্য একটি বিশ্বস্ত বিকল্প করে তুলেছে। যেখানে টেসলার 4680 সেলস উচ্চ শক্তি ঘনত্বের কারণে উচ্চ লোডে ব্লেড ব্যাটারির চেয়ে 2.3 গুণ বেশি তাপ উৎপন্ন করে, BYD এর শীতল থাকা মানে দীর্ঘ জীবন ও কম ক্ষয় হওয়া। LFP ব্যাটারির এই স্থিতিশীলতার কারণে এর জীবনকাল অত্যন্ত দীর্ঘ, যা প্রায় 3000 চার্জ সাইকেল বা প্রায় 1.2 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত স্থায়িত্ব দিতে পারে। ব্যবহারিক ক্ষেত্রে LFP ব্যাটারি নিয়মিতভাবে 100% পর্যন্ত চার্জ করা যায়, যা টেসলার NMC ভিত্তিক ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির জীবনকাল রক্ষার জন্য সাধারণত 80 থেকে 90% মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়। এই সুবিধা গ্রাহকের রেঞ্জ অ্যাংজাইটি হ্রাস করে। এই পার্থক্য দুটি কোম্পানির কৌশলগত অগ্রাধিকারকে নির্দেশ করে। টেসলা এখনও সায়েন্স প্রজেক্টের মতো পারফরম্যান্স এবং সর্বোচ্চ রেঞ্জের দিকে মনোনিবেশ করছে, যার ফলে তাদের ব্যাটারি তৈরির খরচ বেশি এবং তাপ ব্যবস্থাপনার জন্য আরও জটিল কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। বিপরীতে BYD প্রোডাকশন সলিউশন এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার উপর জোর দিচ্ছে। এছাড়াও LFP ব্যাটারিতে নিকেল বা কোবাল্টের মতো ব্যয়বহুল এবং পরিবেশগতভাবে বিতর্কিত উপাদানগুলির প্রয়োজন হয় না, যা উৎপাদন খরচ কমিয়ে দেয়।
গবেষণায় দেখা গেছে BYD কোষ প্রতি কিলোওয়াট ঘন্টায় প্রায় 10 ইউরো সাশ্রয় করতে পারে, যা টেসলার 4680 সেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই খরচ সাশ্রয়ী BYDকে গাড়ির চূড়ান্ত মূল্য কমিয়ে বাজারে প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়। BYD এর বাজার আধিপত্যের দ্বিতীয় স্তম্ভটি হল তাদের অনন্য উৎপাদন মডেল, যাকে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলা হয়। এই কৌশলটি টেসলার তুলনায় BYDকে অভূতপূর্ব খরচ সাশ্রয় এবং বাজারে স্থিতিশীলতা দিয়েছে। অধিকাংশ গাড়ি প্রস্তুতকারক ব্যাটারি, মোটর এবং মাইক্রোচিপের মতো মূল উপাদানগুলির জন্য বাইরের সরবরাহকারীদের উপর নির্ভর করে। টেসলা যদিও ব্যাটারির কাঠামো এবং কিছু চিপ তৈরি করে, কিন্তু তাদেরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান বাইরের সরবরাহকারী থেকে কিনতে হয়। এর বিপরীতে BYD প্রায় সবকিছু নিজেরাই তৈরি করে। তারা কেবল একটি গাড়ি কোম্পানি নয়, বরং একটি সমন্বিত শিল্প কনগ্লোমারেট, যা শক্তির অপচয় কমায় এবং গাড়ির ডিজাইনকে আরও দক্ষ করে তোলে। এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন BYDকে বাজারে দুটি বড় সুবিধা এনে দিয়েছে: খরচ এবং স্থিতিস্থাপকতা। অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে টেসলার সাংহাই জিগা ফ্যাক্টরিতে তৈরি মডেল 3-এর সমমানের একটি গাড়ি তৈরি করতে BYDর অন্তত 15% কম খরচ হয়। এই খরচ সাশ্রয় হয় কাঁচামাল থেকে শুরু করে চিপস পর্যন্ত সবকিছুর ওপর নিয়ন্ত্রণের কারণে। উদাহরণস্বরূপ, কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা বা চিপ সংকটের সময় বাইরের সরবরাহকারীর ওপর নির্ভর না করে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। এই কৌশল সরবরাহ বিলম্ব এড়াতে এবং দ্রুত উৎপাদন চক্র বজায় রাখতে সহায়তা করে। এই 15% খরচ সুবিধা BYDকে মূল্য নির্ধারণের যুদ্ধে প্রায় অজয় করে তুলেছে। তারা লাভ মার্জিন বজায় রেখেও টেসলা বা অন্য প্রতিযোগীদের তুলনায় বেশি দাম কমানোর ক্ষমতা রাখে। উদাহরণস্বরূপ, চীনে BYD সিলের লং রেঞ্জ এডিশন তাই $26,500 শুরু হয়, যা টেসলা মডেল 3-এর প্রারম্ভিক মূল্য $3,23,000 চেয়ে প্রায় $5,800 কম। টেসলা বৈশ্বিক ইভি বিপ্লব শুরু করলেও BYD দেখিয়ে দিয়েছে যে মোট বাজারের জন্য কেবল উদ্ভাবনই যথেষ্ট নয়, বরং সাপ্লাই চেইন দক্ষতা এবং কম উৎপাদন খরচই আসল চালক। BYD এর এই কৌশলগত স্থিতিশীলতা বিশ্বব্যাপী বিক্রয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছে। সেলফ ড্রাইভ প্রযুক্তি বা ADAS নিয়েও টেসলা এবং BYD দুটি বিপরীত মেরুতে দাঁড়িয়ে। এই পার্থক্যটি তাদের ভবিষ্যতের নিরাপত্তা এবং গ্রাহক আস্থাকে প্রভাবিত করছে। টেসলা তার অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ADAS, যার নাম FSD ফুল সেলফ ড্রাইভিং, এর জন্য প্রধানত ক্যামেরার উপর নির্ভর করে। টেসলার দর্শন হলো, যেহেতু মানুষ কেবল চোখ দিয়ে গাড়ি চালায়, গাড়িও তেমনি কেবল ভিজুয়াল ইনপুট বা ক্যামেরা দিয়েই চালানো উচিত। এর ফলে তারা লাইডার এবং রাডারের ব্যবহার হয় কমিয়েছে অথবা বাদ দিয়েছে। কিন্তু এই ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা হলো টেসলার FSD নাম যাই হোক না কেন, এটি প্রযুক্তিগতভাবে ACA লেভেল 2 এর অন্তর্ভুক্ত। এর অর্থ হলো গাড়িটি সহায়তা করলেও চালককে সর্বদা মনোযোগ রাখতে হবে এবং যে কোনো সময় হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। এটি মানব চালকের উপর নির্ভরতা পুরোপুরি সরাতে পারেনি। BYD তাদের ADAS প্ল্যাটফর্মকে গডস আই নামে বাজারজাত করে। তারা টেসলার মতো ঝুঁকি নিয়ে শুধু ক্যামেরার উপর নির্ভর না করে একাধিক সেন্সর ব্যবহার করার নীতি গ্রহণ করেছে, যাকে বেল্ট অ্যান্ড সাসপেন্ডার্স পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে ক্যামেরা, রাডার এবং টপ এন্ড মডেলগুলোতে লাইডার বা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই বহু সেন্সর ফিউশনের সুবিধা হলো একটি সেন্সরের দুর্বলতা অন্যটি পূরণ করে। উদাহরণস্বরূপ, কুয়াশা, তীব্র বৃষ্টি বা রাতের অন্ধকারে ক্যামেরা যখন সিগন্যাল দিতে ব্যর্থ হয়, তখন রাডার সঠিক দূরত্ব এবং লিডার ত্রিমাত্রিক ম্যাপিং নিশ্চিত করে। BYDর এই হার্ডওয়্যার নির্ভর সিস্টেম তুলনামূলকভাবে কম দামে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করে। এমনকি BYDর নিম্ন প্রান্তের গডস আই সিস্টেমেও 12টি ক্যামেরা, 5টি মিলিমিটার ওয়েভ রাডার এবং 12টি আলট্রাসনিক রাডার ব্যবহার করা হয়। এই উন্নত নিরাপত্তা প্রোটোকলের কারণে BYDর উন্নত সিস্টেম যেমন গডস আই বি হাইওয়েতে SAE লেভেল 3 ক্ষমতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। লেভেল 3 মানে নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়িটি নিজেই সমস্ত কাজ সামলাতে পারে। এই প্রযুক্তিগত পার্থক্য দুই কোম্পানির ঝুঁকি নেওয়ার মানসিকতাকে প্রতিফলিত করে। টেসলা দ্রুত সম্পূর্ণ সচালনার লক্ষ্যে পৌঁছাতে চায়, কিন্তু BYD গ্রাহকের সুরক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার আস্থা অর্জনের জন্য প্রমাণিত একাধিক সেন্সর পদ্ধতি ব্যবহার করে। এই নিরাপত্তা প্রথম পদ্ধতি BYDকে বৈশ্বিক বাজারে দ্রুত মানিয়ে নিতে এবং গ্রাহকের আস্থা অর্জন করতে সাহায্য করছে। এর সঙ্গে BYD তার ADAS প্রযুক্তি অনেক মডেলে বিনামূল্যে যুক্ত করছে, যা টেসলার অত্যন্ত ব্যয়বহুল FSD প্যাকেজের বিপরীতে সাধারণ গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বৈশ্বিক বাজারে BYD এবং টেসলার এই লড়াই যখন তুঙ্গে, তখন বাংলাদেশের স্থানীয় বাজারের দিকে নজর দেওয়া যাক। BYD 2024 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্তমানে স্থানীয় পরিবেশক CG রানার BD লিমিটেডের মাধ্যমে কাজ করছে, যার ফলে গ্রাহকরা ওয়ারেন্টি এবং সঠিক বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন। তারা BYD সিল অ্যাটো 3, যা একটি কম্প্যাক্ট SUV,
এবং সিলিয়ন 6 যা একটি প্লাগ ইন হাইব্রিড মডেলগুলো নিয়ে এসেছে। যদিও বাইট বিশ্বজুড়ে কম দামের জন্য পরিচিত, বাংলাদেশে উচ্চ শুল্ক কাঠামোর কারণে দাম বেশি। বর্তমানে ইভি আমদানির ওপর মোট শুল্ক এবং কর প্রায় 89% পর্যন্ত হতে পারে। এই কারণে BYD Atto 3 এক্সটেন্ডেড রেঞ্জ মডেলটির দাম প্রায় আনুমানিক 45,90,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো BYDর বৈশ্বিক খরচ সুবিধা বাংলাদেশে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না, যা প্রিমিয়াম বাজারকে সীমিত করছে। অন্যদিকে টেসলার বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক ডিস্ট্রিবিউটর বা শোরুম নেই। সীমিত সংখ্যক টেসলা গাড়ি ব্যক্তিগত বা গ্রে মার্কেটের মাধ্যমে আমদানি করা হয়। বাংলাদেশে ইভি গাড়ির প্রসারের সবচেয়ে বড় বাধা হলো চার্জিং অবকাঠামোর অপ্রতুলতা। 2025 সালের মাঝামাঝি সময়েও সরকার অনুমোদিত চার্জিং স্টেশনের সংখ্যা মাত্র 14টি এবং মোট কার্যকরী পাবলিক স্টেশনের সংখ্যা 100-এর কম। এই সীমিত অবকাঠামো ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার মতো কয়েকটি প্রধান শহর ও গুরুত্বপূর্ণ মহাসড়ক পয়েন্টে সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে BYDর LFP ব্লেড ব্যাটারি প্রযুক্তি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। বাংলাদেশের মতো ট্রাফিক জ্যামপূর্ণ এবং কখনো কখনো দুর্বল বৈদ্যুতিক গ্রিডের পরিস্থিতিতে ব্লেড ব্যাটারির নিরাপত্তা, দীর্ঘ জীবনকাল প্রায় 1.2 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত এবং তাপ স্থিতিশীলতা গ্রাহকদের জন্য বড় ভরসার কারণ হবে। এখানে টেসলার মতো হাই পারফরম্যান্স ইভির চেয়ে BYDর ভরসাযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। যদি সরকার 2030 সালের মধ্যে 30% যানবাহন বৈদ্যুতিক করার লক্ষ্য পূরণে শুল্ক নীতিতে পরিবর্তন আনে এবং চার্জিং অবকাঠামো সম্প্রসারণ করে, তবে BYD বাংলাদেশে ফার্স্ট মুভার হওয়ার সুবিধা পাবে। আমরা দেখলাম BYD বাজারের নেতৃত্ব নিয়েছে কারণ তারা প্রযুক্তিগতভাবে টেসলার চেয়ে ভিন্ন একটি তবে অধিক স্থিতিশীল পথে হেঁটেছে। টেসলা এখনও ইভিওর পারফরম্যান্স এবং সফটওয়্যার ইনোভেশনের প্রতীক। কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং এমন আরও ইনডেপথ টেকনোলজি রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।